সো মোহনবাগান ফ্যানরা দীর্ঘদিন ধরে ওয়েট করছিল যে অ্যালবার্তো রড্রিগেজ মার্টিন স্প্যানিশ ডিফেন্ডার তার অ্যানাউন্সমেন্ট কবে আসবে। আজকে গ্র্যান্ড ওয়েতে তার অ্যানাউন্সমেন্ট হয়েছে। অ্যানাউন্সমেন্ট ভিডিও যারা দেখেছে তারা অনেক কিছুই দেখতে পেয়েছে। ঠিক আছে, চলো সেটা নিয়ে পরে কথা বলছি, কিন্তু তার পাশাপাশি আরও বেশ কিছু প্লেয়ার অ্যানাউন্সমেন্ট কিন্তু হয়েছে এবং একদম শেষকালে একটা বড় প্লেয়ারের রুমার নিশ্চিতভাবেই দেওয়ার রয়েছে। শুরু করবো সেখানে অবশ্যই কিন্তু পাঞ্জাব এফসি তারা দুজন প্লেয়ারকে সই করিয়েছিল, আজকে অফিসিয়ালি তারা অ্যানাউন্স করে দিয়েছে। আরও বেশ কিছু অ্যানাউন্সমেন্ট পাঞ্জাবের বাকি রয়েছে, কারণ পাঞ্জাবও বেশ কিছু ভালো ভালো প্লেয়ার সিগনেচার করিয়েছে। প্রথম যে দুটো আজকে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হলো, সেখানে একদিকে বিনীত রায় অনেকদিন ধরে ইন্ডিয়ান ফুটবলে রয়েছে, একটা সময় ন্যাশনাল টিমের মধ্যে থাকা কেরালা ব্লাস্টার্স, ওড়িশা এফসি, মুম্বাই সিটি এফসি হয়ে আপাতত কিন্তু বিনীত রায় পাঞ্জাব এফসি জয়েন করেছে এবং তার সাথে ইয়াং ইন্ডিয়ান গোলকিপার মোহিত সাবির যে ছিল আই লিগে, সেখান থেকে কিন্তু তাকে ও পাঞ্জাব এফসি তারা সই করিয়েছে। এই দুটো অ্যানাউন্সমেন্ট আজকে অফিসিয়ালি পাঞ্জাবের তরফ থেকে হয়েছে। দ্বিতীয় যে প্লেয়ারের কথা বলবো, সেই প্লেয়ার কিন্তু ইস্টবেঙ্গল থেকে অফিসিয়ালি জামশেদপুরের পথে চলে গেছে, 2 বছরের চুক্তিতে সই করেছে এবং ফার্দার 1 ইয়ারের অপশন রয়েছে তার কন্ট্রাক্ট এক্সটেনশনের জন্য। মুবাশির রহমান 2 সিজন আগে কিন্তু ইস্টবেঙ্গলে সই করেছিল জামশেদপুর এফসি থেকে। স্টিফেন কনস্ট্যান্টাইনের আমলে যথেষ্ট ভালো সুযোগ পেয়েছিল, কিন্তু কার্লোস কোয়াদ্রাতের যে সিস্টেমটা তিনি ডেভেলপ করেছিলেন সেখানে মুবাশির রহমান খুব ভালোভাবে ফিট করতে পারেনি। সেই কারণে তাকে তিনি মাঝপথে চেন্নাইন এফসিতে লোনে পাঠিয়ে দিয়েছিলেন। সেখানে গিয়েও কিন্তু মুবাশির খুব ভালো কিছু করতে পারেনি। দেখা যাক, মুবাশিরের হঠাৎ করে একটা কেরিয়ারে ডাউনফল হয়েছিল, যেটা হওয়ার কথা ছিল না। কারণ আগে সিজনটা যেটা ইস্টবেঙ্গলে স্টিফেন কনস্ট্যান্টাইন যখন কোচ ছিলেন, তখন কিন্তু মুবাশির যথেষ্ট ভালো খেলেছিল। তো সেই জায়গা থেকে আবারও যদি মুবাশিরের কেরিয়ারে একটা ভালো মোড় আসে, সেই দিকে অবশ্যই আমাদের তাকিয়ে থাকতে হবে। নেক্সট যে প্লেয়ারের কথা বলবো, সেই প্লেয়ার কিন্তু লং টাইম ইন্ডিয়ান ফুটবলে কাটাচ্ছে এবং অন্যতম সেরা একজন প্লেয়ার। কিন্তু কেন ইগার স্টিমাচ তাকে বারবার করে ইন্ডিয়ান ন্যাশনাল টিমের সিস্টেম থেকে বাইরে রাখতেন, এটা আমাদের বোধগম্য হতো না। কারণ এই প্লেয়ারটাকে মাল্টিপল পজিশনে কিন্তু ম্যানুয়াল মার্কোস রোকা ইউজ করতেন। তিনি উইংয়ে ইউজ করতেন, সেন্ট্রাল মিডফিল্ডে ইউজ করতেন, অ্যাটাকিং মিডফিল্ডে ইউজ করতেন এবং তার থেকে কিন্তু খেলা বার করে নিয়ে আসতেন। মোহাম্মদ ইয়াসির হায়দ্রাবাদ এফসি থেকে গত সিজনে কিন্তু এফসি গোয়াতে জয়েন করেছিল এবং তাকে লং টার্ম ডিলে কিন্তু গোয়া সিগনেচার করিয়ে নিয়েছে পার্মানেন্টলি। 4 বছরের চুক্তিতে কিন্তু আপাতত সামনের দিকে মোহাম্মদ ইয়াসির গোয়াতে থাকতে যাচ্ছে। 2028 অবধি কিন্তু মোহাম্মদ ইয়াসিরের সাথে গোয়ার চুক্তি হয়ে গেছে। তো আগের সিজনটাও গোয়াতে যথেষ্ট ভালো কেটেছিল মোহাম্মদ ইয়াসিরের উইন্টারে গিয়ে, এবং আশা করা যায় যে এরপর থেকে আরও বেটার সিজন আমরা ওর থেকে দেখব। কারণ একটা বড় জায়গা তৈরি হয়েছে ওকে ভালোভাবে ইউজ করার জন্য, যেহেতু এফসি গোয়া তারা ব্র্যান্ডন ফার্নান্ডেজকে ছেড়ে দিয়েছে। তো ব্র্যান্ডনকে ছেড়ে দেওয়া মানে সেই জায়গাতে নিশ্চিতভাবেই মোহাম্মদ ইয়াসিরকে কিন্তু ম্যানুয়াল মার্কোস রোকা তিনি পুট করার চেষ্টা করবেন, যেহেতু এই প্লেয়ারটাকে তিনি এর আগে মাল্টিপল পজিশনে খেলিয়ে টেস্ট করেছেন এবং তিনি সাকসেস অবধি পেয়েছেন। নাও নেক্সট যে প্লেয়ারের কথা বলবো, সেই প্লেয়ার কিন্তু অ্যালবার্তো রড্রিগেজ মার্টিন। এই মুহূর্তে দাঁড়িয়ে মোহনবাগানে অফিসিয়ালি অ্যানাউন্সড। তবে হ্যাঁ, একইভাবে টম আলরেডের মতো এখনও অবধি মোহনবাগানের তরফ থেকে জানানো হয়নি যে কন্ট্রাক্টটা কত সিজনের হলো। তবে আগে অবশ্যই আপডেট ছিল যে অ্যালবার্তো রড্রিগেজকে কিন্তু 2 বছরের চুক্তিতে মোহনবাগান সই করাচ্ছে। আর যেটা মেন ব্যাপার, যেভাবে অ্যানাউন্সমেন্টটা হয়েছে সেটা কিন্তু যথেষ্ট ভালো হয়েছে, ক্রিয়েটিভ হয়েছে, যেটা আগের অ্যানাউন্সমেন্টে ছিল না। সেই জায়গাটা চেঞ্জ হয়েছে, নতুনত্ব এসেছে। আর অ্যানাউন্সমেন্ট ভিডিও যারা দেখেছে তারা জানে যে সেখানে কি কি দেখা গেছে। যাই হোক, কোনো রকম কন্ট্রোভার্সি ছাড়া অ্যানাউন্সমেন্ট হয়েছে, এটা সবার ভালো লাগছে। আর যে কোনো টিম হতে পারে, যে কোনো লিগের টিম হতে পারে, যে কোনো ডিভিশনের টিম হতে পারে। একটা টিম কিন্তু একটা পুরো ফ্যান বেসকে, একটা এন্টিটিকে, একটা ক্লাবকে রিপ্রেজেন্ট করে অফিসিয়াল একটা পেজ। তো তাদের দায়বদ্ধতা বা দায়িত্ব অনেক বেশি হয়, যেটা কোনো ট্রোল পেজ বা ফ্যান পেজের ন্যাচারালি থাকে না। তো সেইটাই আমরা এক্সপেক্ট করেছিলাম যে মোহনবাগান থেকে আমরা ভালো একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও দেখব। এবার এই প্লেয়ারটা মোহনবাগানে আসার ফলে যা কিছু প্লাস পয়েন্ট হওয়ার কথা সবটা নিয়ে ডিটেলসে কথা বলেছি। লাস্ট যে জিনিসটা বলতে চাই, যেটা এর আগে অন্তত আমি এই প্লেয়ারকে নিয়ে বলিনি, সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে এই প্লেয়ারটা, ইভেন টম আলরেডো এরিয়াল বলে কিন্তু মারাত্মকভাবে এদের একটা ক্ষমতা রয়েছে, দক্ষতা রয়েছে এরিয়াল বলকে ক্লিয়ার করার ক্ষেত্রে, বা এরিয়াল বলে অপোনেন্টের অ্যাটাকারকে বিট করার ক্ষেত্রে একটা ভীষণ বড় ক্ষমতা রয়েছে। সেই জিনিসটা আমি অন্তত বিশেষ করে অ্যালবার্তো রড্রিগেজের ভিডিওতে দেখলাম। টম আলরেডোটা আমি আগের দিনই দেখেছিলাম, বলেও ছিলাম মোস্ট প্রবাবলি। আর দ্বিতীয় যে জিনিসটা আমার অসাধারণ লেগেছে, যেটা লাস্ট সিজনে হেক্টর ইউজতে তো ভালো খেলেছিল ফুটবলটা, বাট হেক্টরের ক্ষেত্রে একটা জিনিস বড় প্রবলেম ছিল, সেটা হচ্ছে ট্র্যাক ব্যাক করে ও যখন বল রিকভারির জন্য আসতো সেখানে স্পিডটা একটু কম লাগতো। অ্যালবার্তো রড্রিগেজের যে যতটুকু আমি ঝলক দেখলাম খেলার, ওর কিন্তু ট্র্যাক ব্যাকে স্পিডটাও অসাধারণ। মানে
হঠাৎ করে যদি বল লুজ হয়ও তাহলে কিন্তু রিকভারি স্পিডটা দারুণ, সেই জায়গা থেকে সে বল রিকভার করা এবং খুব ক্লিয়ার ওয়েতে বলটাকে ডিফেন্ড করা, এই দুটো জিনিস আমি অন্তত নোটিস করলাম, যেটা আমি এর আগে বলতে ভুলে গেছিলাম। এই দুটো প্লাস পয়েন্ট কিন্তু যথেষ্ট পরিমাণে মোহনবাগানের ডিফেন্সকে মাইলেজ দেবে, যেটা আগের সিজনে বা তার আগের সিজনেও কিন্তু আমরা কিছুটা ল্যাকিং দেখেছি। সেটা কিছুটা ভরাট হতে যাচ্ছে, সেটা কিছুটা কিন্তু পূরণ হতে যাচ্ছে অন্ততপক্ষে এই দুটো সিগনেচারের থেকে। আরেকটা এক্সট্রা ট্রিভিয়া আমি বলতে পারি যে এই যে অ্যালবার্তো রড্রিগেজ মার্টিন, এর যে প্রোফাইল, এর যে সিভি বা এই প্লেয়ারের যে ডিটেলস, এটা কিন্তু অ্যান্তোনিও লোপেজ হাবাস এবং ম্যানুয়েল কাস্কেলেনা এই দুজনের তরফ থেকে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্টের কাছে এসেছিল। সম্ভবত সেই জায়গা থেকেই কিন্তু এই সিগনেচারটা হয়েছে। এবং অবশ্যই এখানে মাথায় রাখতে হবে যে হোসে মোলিনা তিনিও হয়তো এটাকে গ্রিন সিগন্যাল দিয়েছেন যে হ্যাঁ ঠিক আছে, চলো এই প্লেয়ারকে সই করানো যেতে পারে, তার মধ্যে সেই কোয়ালিটি রয়েছে। হাবাস থাকলে কীভাবে তাকে ইউজ করতেন বা কীভাবে তাকে ইউজ হতে দেখতাম সেটা অন্য বিষয়, বাট হ্যাঁ এই সিগনেচারটার পেছনে কিন্তু হাবাসের যে ব্রেন, হাবাসের যে কী বলবো স্কাউটের ক্ষমতা বা রিসার্চের ক্ষমতা, সেটা কিন্তু ফুটে ওঠে। অ্যান্ড লাস্ট যে প্লেয়ারের কথা বলবো, সেই প্লেয়ার কিন্তু আপাতত মুম্বাই সিটি এফসির সাথে অফিসিয়ালি লিঙ্কড আপ, যেটা আইএফটিডব্লিউসির তরফ থেকে ব্রেকিং হয়ে বেরিয়েছে যে একটা অ্যাডভান্স টক্স চলছে গ্রিসের ফর্মার ইন্টারন্যাশনাল সেন্টার ফরওয়ার্ড নিকোলাওস কারেলিস, 32 বছর বয়সী একজন স্ট্রাইকার। তো তার সাথে কিন্তু মুম্বাই সিটি এফসির একটা অ্যাডভান্স টক্স চলছে আপাতত, এবং প্লেয়ারটা কেরিয়ারে বেশ কিছু ভালো ভালো ক্লাবের হয়ে খেলেছে, যেখানে গ্রিসের ক্লাব প্যানাথিনাইকোসের হয়ে খেলা বা পাওকের হয়ে খেলা, বা পরবর্তী সময় বেলজিয়ামের কেআরসি জেঙ্কের হয়ে খেলা, ব্রেন্টফোর্ডের হয়ে খেলেছে। কিন্তু এই প্লেয়ারটার ক্ষেত্রে একটা বড় সমস্যা যে কেরিয়ারে কিন্তু ইঞ্জুরি ওকে প্রচুর পরিমাণে কিন্তু ভুগিয়েছে। একটা সময় পুরো ইঞ্জুরির জন্য আউট অফ ক্লাবও ছিল, অনেকটা সময় ইঞ্জুরিতে ওর কেটে গেছে, পরপর কয়েকটা সিজন প্রচুর ম্যাচ মিস করেছে। তারপর আদো দেং হাগ নেদারল্যান্ডের ক্লাব, সেখানে কামব্যাক হয় এবং লাস্ট 3টে সিজন কিন্তু ছিল গ্রিসের ক্লাব পানেতোলিকোসে, এবং সেখানে লাস্ট সিজনে কিন্তু ক্যাপ্টেনও ছিল। 2024 জুন মাসের এই 30 তারিখে তার কন্ট্রাক্টও শেষ হয়ে গেছে, এবং সেই প্লেয়ারকে আপাতত মুম্বাই সিটি এফসি কিন্তু সই করানোর জন্য একদম দৌড়ে রয়েছে। আর যদি গ্রিসের ন্যাশনাল টিমের কথা বলি, তাহলে সেখানে 19টা ম্যাচে 3টে গোল তার রয়েছে। 2014তে ডেবিউ হয়েছিল, এবং সারপ্রাইজিংলি একটা কথা বলি এখানে ট্রিভিয়া দিই ছোট্ট করে, 2014তে যে ম্যাচে ওর ডেবিউ হয়েছিল সেই ম্যাচটা কিন্তু ছিল ফিনল্যান্ডের এগেনস্টে, এবং সেই ফিনল্যান্ডের টিমে বেঞ্চে সেই দিনকে উপস্থিত ছিল জনি কাউকো। আপাতত সেই প্লেয়ারকে মুম্বাই সিটি এফসি নিয়ে আসার জন্য সব রকম বন্দোবস্ত করছে জর্জ পেরেরা ডায়াস। তার পরিবর্তে এই প্লেয়ারটা সিগনেচার হবে যতটুকু সম্ভাবনা এই মুহূর্তে তৈরি হয়েছে। তো অবশ্যই হয়ে গেলে তাকে নিয়ে ডিটেলসে কথা বলা যাবে। লাস্ট একটা ছোট্ট বিষয় দিয়ে শেষ করে, যেটা হয়তো আমার শুরুতে বলা দরকার ছিল, যে আমাদের ন্যাশনাল টিমের জন্য 291 জন কোচের কিন্তু অ্যাপ্লিকেশন জমা পড়েছে, যার মধ্যে 100 জন রয়েছে উয়েফা প্রো লাইসেন্স। তার মানে যথেষ্ট ভালো কিছু কোচরা কিন্তু অ্যাপ্লাই করেছেন, এবং তার পাশাপাশি এএফসি লাইসেন্সের, এফসি প্রো লাইসেন্সের রয়েছেন 20 জনের মতো, 3 জন রয়েছেন কনমেবল মানে সাউথ আমেরিকা থেকে। এছাড়াও আরও বিভিন্ন ফেডারেশন থেকে বিভিন্ন লাইসেন্সিং করা কোচরা কিন্তু অ্যাপ্লিকেশন করেছেন। তবে অবশ্যই 291 জনের কিছু জলও রয়েছে, সেগুলো ঝাড়াই বাছাই হবে। তবে যেটা মনে করা হচ্ছে যে এই জুলাই মাসের শেষের দিকে বা অগাস্টের প্রথমের মধ্যে আমরা নতুন ন্যাশনাল টিমের কোচ কিন্তু পেয়ে যাব। কে হয়, কিভাবে হয়, কতটা খুশি করতে পারে ফ্যানেদেরকে, সবটাই কিন্তু পরবর্তী সময়ে কথা বলবে। এই ভিডিওটা এই অবধি, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, যা যা ওপিনিয়ন্স রয়েছে দিতে থাকো। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল যদি নতুন হয়ে থাকো। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।